তো আজকে আমরা ইন্ডিয়ান পলিটি দেখব। আগের দিন আমরা ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট পড়েছিলাম। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট পড়েছিলাম 1909 সালের। হ্যাঁ, তো এরপরে আমরা যেটা দেখব, আজকের টপিক যেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। ঠিক আছে, এটা আজকের ইম্পর্টেন্ট থাকবে। তো প্রথম এই গল্পটা জানার আগে কী হয়েছিল একটু আমরা প্রিভিয়াস এতে যাব। মনে রাখবে যে 1914 সালে কী হয়েছিল, ওয়ার্ল্ড ওয়ার 1 স্টার্ট হয়েছিল। ঠিক আছে, আর শেষ হতে হতে চলে এসেছিল 1918। ঠিক আছে, এটা স্টার্ট হয়েছিল আর এখানে ওয়ার্ল্ড ওয়ার 1 এন্ড হয়েছিল। ঠিক আছে, এবারে এই যে 4 বছরের গ্যাপটা, এই 4 বছরের খালি ইম্পর্টেন্ট কেন কি এই 4 বছরে তখন আমাদের প্রথম বিশ্বযুদ্ধ স্টার্ট হয়, ওয়ার্ল্ড ওয়ার 1 স্টার্ট হয়। তখন যে আমাদের ইন্ডিয়ানসরা আছে, ভারতীয়, ঠিক আছে, ইন্ডিয়ান সাপোর্টেড ব্রিটিশ ওয়ার এফার্টস। ঠিক আছে, মানে যে ভারতীয়রা ব্রিটিশদেরকে সাহায্য করেছিল। কোথায় সাহায্য করেছিল? ওয়ার্ল্ড ওয়ার 1-এ। এবারে কেন সাহায্য করেছিল? কেন কি ব্রিটেনরা বলেছিল যে ইন্ডিয়ানসদেরকে তোমরা আমাদেরকে সাহায্য করো, এর বদলে আমরা সব কিছু করবো যা যা তোমরা বলবে। ঠিক আছে, এরা খুব সুন্দর করে ইন্ডিয়ারা বিশ্বাস করে ওদেরকে সাপোর্ট করলো। এবার সাপোর্ট করার পর তখন এর মাঝে আরও দুটো ইনসিডেন্ট বলছি। এর মাঝে মোটামুটি ধরো 1916 সালে কী হলো তোমার মনে রাখবে, আমাদের যে আইএনসি আছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ঠিক আছে, আর এই পাশে আছে মুসলিম লীগ। এগুলো নিয়ে অন্য করে পড়বো। ঠিক আছে, আমরা কখন কী পড়তে হবে বলবো, আমি বলে দেবো। এটা মুচ্ছে একটা মতো। ঠিক আছে, এই মুসলিম লীগ আর আইএনসি, ঠিক আছে, এই আইএনসি 1916 সালে একটা প্যাক্ট করলো, একটা চুক্তি করলো। চুক্তিটার নাম কি? এটা মুছে দিই, এটা মুছে ওটা পড়লি। ঠিক আছে, এরা কি চুক্তি করলো? এরা চুক্তি করলো লখনৌ প্যাক্ট। লখনৌ এই প্যাক্টে, চুক্তিতে আইএনসির আর মুসলিম লীগের গোলসগুলো, ঠিক আছে, গোলস অ্যান্ড ডিমান্ডগুলো সেম ছিল কিন্তু। ঠিক আছে, সেম ছিল। অনেক কিছু ডিমান্ড আস্তে আস্তে পড়বো, ডিমান্ড কী কী ডিমান্ড রেখেছিল। এবারে ডিমান্ড রাখার সাথে সাথে অনেক কিছু ডিমান্ড ছিল। এবার ওই ডিমান্ডগুলোই এই গভর্নমেন্ট অফ এই অ্যাক্টে ব্রিটিশরা মেনেছে। ঠিক আছে, কিছু কিছু মেনেছে, কিছু কিছু মানেনি, তো বেশিরভাগটাই মেনে নিয়েছিল। ঠিক আছে, তো এরপরে কী হলো, জাস্ট নেক্সট ইয়ারে যদি ধরি আমি 1917 সালে, 1917 সালে কী হলো, এখানে হলো আগস্ট ডিক্লারেশন। আগস্ট ডিক্লারেশন জিনিসটা কি? আগস্ট ডিক্লারেশনে যে বলেছিল, যে ব্রিটিশরা বলেছিল যে একটা রেসপন্সিবল গভর্নমেন্ট বানাতে হবে। কী বানাতে হবে? ঠিক আছে, রেসপন্সিবল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। অনেক কিছু উল্টাপাল্টা কাজ হলো এতদিন। এবারে বললো রেসপন্সিবল, দায়িত্বশীল সরকার হবে। দায়িত্বশীল সরকার মানে সবাই ইন্ডিয়ার পার্ট নেবে সরকার বানাতে। ঠিক আছে, আস্তে আস্তে কী হলো, 17-র পরে 18-তে যুদ্ধ শেষ হলো। এবার যখনই যুদ্ধ শেষ হলো, এবার তো এই জিনিসটা আছে, এই জিনিসটা লখনৌ প্যাক্টটা বলেছিল করতে হবে, প্লাস এইগুলো মাঝে মাঝে কথা হচ্ছিলো। তো এইগুলো যতগুলো আছে, লখনৌ প্যাক্ট বলো বা আগস্ট ডিক্লারেশন যেগুলো আছে, ঠিক আছে, 1917 সালের, যেটা বলেছিল যে রেসপন্সিবল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। ঠিক আছে, মানে এটা যতগুলো ব্রাঞ্চ অফ অ্যাডমিনিস্ট্রেশন আছে সরকারে, সবইতে ইন্ডিয়ানরা পার্ট নেবে, অংশগ্রহণ করবে। ঠিক আছে, তো এরপরে কী হলো, এরপরেই কি ইন্ট্রোডিউস করে দিল গভর্নমেন্ট অফ
ইন্ডিয়া অ্যাক্ট 1919। এটাকে আরেকটা কী বলে, এটাকে একটা জিনিস নামে বলে মন্টেগ ক্লেমসফোর্ড রিফর্মস। ক্লেমসফোর্ড রিফর্মস, ঠিক আছে, এটা একটা নাম মনে রাখবে, দুটো অন্য না, কিন্তু দুটো একই কিন্তু, ঠিক আছে। মন্টেগিউ ক্লেমসফোর্ড রিফর্ম, এই মন্টেগিউ ক্লেমসফোর্ড রিফর্ম এটা কেন বলেছে, এটা তোমার এই যে মন্টেগিউ আছে, মন্টেগিউ ছিল তোমার সেক্রেটারি অফ স্টেট, ঠিক আছে, আর ক্লেমসফোর্ড কে ছিল, এই ছিল ভাইসরয়, ঠিক আছে। সেই জন্যেই এই দুজন তখন ছিল বলে ভাইসরয় অফ ইন্ডিয়া অবভিয়াসলি, হ্যাঁ, আর সেক্রেটারি অফ স্টেট অফ ইন্ডিয়া, ঠিক আছে। এইটাতে একটা মনে রাখবে, এই প্রথম একটা কোনো অ্যাক্ট যেটা নিজের প্রস্তাবনা ছিল, মানে প্রিয়াম্বল ছিল। আমাদের সংবিধানে যেমন প্রিয়াম্বল আছে, ঠিক আছে, ওইরকম প্রস্তাবনা গভর্নমেন্টের অফ অ্যাক্ট এও ছিল। এখানে কী ছিল, এই যে প্রিয়াম্বলটা কী ছিল, প্রিয়াম্বল এটাই ছিল, আমি লিখে দিচ্ছি এখানে, প্রিয়াম্বল ছিল যে এই যে রেসপন্সিবল গভর্নমেন্ট আছে, মানে দায়িত্বশীল সরকার, হ্যাঁ, ইন ইন্ডিয়া অ্যাজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ ব্রিটিশ এম্পায়ার। ঠিক আছে, দাঁড়া একটু দাঁড়া, ঠিক আছে। রেসপন্সিবল বানাবে কে, রেসপন্সিবল গভর্নমেন্টটা ভারতের সরকারে কে বানাবে, ব্রিটিশ সরকার বানাবে, ব্রিটিশ এম্পায়ার বানাবে, ঠিক আছে। কেন প্রতিটা ইন্ডিয়ানদের যে ভাগিদার প্রতিটা ব্রাঞ্চে দেখা যাবে অ্যাডমিনিস্ট্রেশনের, ঠিক আছে, লোক সংখ্যা বাড়বে প্রতিটা জায়গাতে। এই একটা হলো জিনিস। আমরা 1919 এতে ঢুকে যাচ্ছে, ঠিক আছে। এবারে মনে থাকবে যে আগে কি ছিল, আগে অ্যাডমিনিস্ট্রেশনে কী ছিল, ওপরে ভাইসরয় থাকলো, ঠিক আছে, তার নিচে কি থাকবে, এক্সিকিউটিভ কাউন্সিল, যে তাকে হেল্প করবে, একটু অ্যাসিস্ট করবে, ঠিক আছে। কজন ছিল, 6জন ছিল, ঠিক আছে। কে কী দেখতো, একজন হোম অ্যাফেয়ার্স দেখতো, একজন দেখতো মিলিটারি, ঠিক আছে, একজন ল দেখতো, রেভিনিউ দেখতো, আর কি আছে, ফাইন্যান্স আছে, একজন পাবলিক ওয়ার্ক, ঠিক আছে। এটা ভাগ, এগুলো মুখস্থ করার দরকার নেই, জাস্ট বললাম এমনি। এগুলো 6টা এক্সিকিউটিভে দিয়েছিল, কাউন্সিলের হেড দেখতো, ঠিক আছে। এর মধ্যে কি বলেছিল, এর মধ্যে যে কোনো একজন একটা ইন্ডিয়ান ছিল, তাই তো, যে কোনো একজন ভারতীয় ছিল, ঠিক আছে। কিন্তু এটা আগের কথা, এটা পাস্টের কথা বলছি, এটা পাস্ট। কিন্তু 1999 এরপরে কী হলো, এই যে 1999 এই যে অ্যাক্টটা বেরোলো, অ্যাক্টের চেঞ্জ কী হলো, অ্যাক্টের চেঞ্জ হলো যে ভাইসরয় তো একটা থাকছে, এর সঙ্গে যে এক্সিকিউটিভ কাউন্সিল আছে, ঠিক আছে, এটা 6টায় থাকছে, কিন্তু 6টার মধ্যে 3জন ইন্ডিয়ান বলে দিল, সংখ্যা বেড়ে গেল, তাই না। আগে কত ছিল, আগে ছিল একজন ছিল ইন্ডিয়ান, 6জনের মধ্যে কম্পালসারি, এবারে কম্পালসারি কজন করে দিল, বলে দিল 3জনকে রাখতে হবে, একজনকে রেখে লাভ নেই, মানে 3টে ডিপার্টমেন্ট ইন্ডিয়ানদের হবে, এটাই একটা চেঞ্জ করলো, ঠিক আছে। আর কি করেছে চেঞ্জ, এরপরে আমরা সাইলেন্ট ফিচার্সগুলো দেখি, আস্তে আস্তে পড়বো, এরপরে সাইলেন্ট ফিচার্সগুলো পড়ে নিই আমরা, ঠিক আছে, মানে কী কী চেঞ্জ হলো। তো প্রথম চেঞ্জ বলে দিলাম এখান থেকে, দাঁড়াও এটাকে লিখি ফিচার্স, ঠিক আছে। প্রথম ফিচার্স কি, যে ভাগ করলো সাবজেক্ট, মানে কোনটা সেন্ট্রাল দেখবে, কোনটা স্টেট দেখবে বা প্রভিন্সিয়াল লেভেলে দেখবে, মানে সাবজেক্টগুলোকে, মানে অনেক বিষয়বস্তু আছে, হ্যাঁ, ল আছে, পুলিশ আছে, ল্যান্ড রেভিনিউ আছে, জাস্টিস আছে, এডুকেশন আছে, হেলথ আছে, লোকাল গভর্নমেন্ট আছে, ঠিক আছে, বাকি যত সব আছে এডুকেশন, এইগুলোকে দুটো ভাগে ভাগ করলো। একটা কী ভাগে ভাগ করলো, একটা হচ্ছে সেন্ট্রাল সাবজেক্ট, নাম শুনেই বুঝতে পারছো,
সেন্ট্রাল সাবজেক্ট, ঠিক আছে। আরেকটা হচ্ছে প্রভিন্সিয়াল, লোকাল যেটা সাবজেক্ট, ঠিক আছে। এই দুটোকে আগে ভাগ করে দিল। তাহলে কি জিনিসটা কি বললো, তাহলে কেউ কারোর এতে নাক গলাবে না। সেন্ট্রালেরটা দেখবে, সেন্ট্রালের সাবজেক্টগুলো দেখবে, হ্যাঁ। আর প্রভিন্সিয়ালের সাবজেক্টগুলোকে দেখবে। সেন্ট্রালের সাবজেক্টে যেমন কি এক্সাম্পল দিচ্ছি, যেমন তোমার সেন্ট্রালে আসবে কি, ডিফেন্স আসবে, ঠিক আছে, সেন্ট্রাল ডিফেন্স চলে আসবে। আর কি আসবে সেন্ট্রালে, প্রভিন্সিয়ালে তোমার, সেন্ট্রালে আরও আর আসবে তোমার ডিফেন্স হয়ে গেল, রেলওয়ে, ঠিক আছে, এক্সেট্রা। অনেকগুলো সাবজেক্টগুলো পরে পড়বো আমরা ডিটেলসে। আমরা তখন সংবিধানে ঢুকে যাব, তখন সাবজেক্টগুলোকে মুখস্থ করবো। সব সাবজেক্ট মুখস্থ করবো না, কটা আছে এগুলো মুখস্থ করবো, ঠিক আছে। এই একটা পয়েন্ট হলো, ভাগ করলো দুটোকে, কিন্তু কারো মাঝে দ্বন্দ্ব ঝামেলা ঘটবে না, ঠিক আছে। কিন্তু যতই ভাগ করুক, কিন্তু পাওয়ারটা সেন্ট্রালাইজ থাকলো, মানে পাওয়ারটা, মেন পাওয়ারটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে থাকবে, ঠিক আছে। দ্বিতীয় নম্বর পয়েন্ট কি, ঠিক আছে, এই প্রভিন্সিয়াল সাবজেক্টটা যেটা থাকলো, এই প্রভিন্সিয়াল যে সাবজেক্টটা, এই প্রভিন্সিয়াল সাবজেক্টকেও দুভাগে ভাগ করলো। একটা হচ্ছে তোমার ট্রান্সফার সাবজেক্ট, ঠিক আছে, ট্রান্সফার। একটা হচ্ছে রিজার্ভ, ঠিক আছে। সেন্ট্রালকে ভাগ করে নি, শুধু প্রভিন্সিয়াল সাবজেক্টকে ভাগ করলো সেকেন্ড। একটা হচ্ছে ট্রান্সফার্ড, একটা হচ্ছে রিজার্ভ। ট্রান্সফার সাবজেক্টগুলোর মধ্যে কী কী আসছে, যেমন বলতে গেলে পাবলিক হেলথ, ঠিক আছে, পাবলিক হেলথ, এডুকেশন, ঠিক আছে, এগ্রিকালচার, এক্সেট্রা। রিজার্ভডে কী আসছে, রিজার্ভডে কী আসছে, রিজার্ভে বাকিগুলো, হ্যাঁ, বাকি কী থাকলো, পুলিশ, স্টেট পুলিশ, ঠিক আছে, ল্যান্ড, জমি সংক্রান্ত, ঠিক আছে, ফাইন্যান্স, ঠিক আছে। এইসব জিনিসগুলো তোমার কিসে থাকলো, রিজার্ভডে থাকলো, হ্যাঁ। এবার এই যে রিজার্ভ, তার মাঝখানে ভাগ করে দিই একটা, এই যে রিজার্ভ পার্টটা আছে, কোথায় গেল, এই রিজার্ভ পার্টটা যেটা আছে, রিজার্ভ পার্টটা মানে কি, এইটা যে রিজার্ভকে কে রিজার্ভ সাবজেক্টগুলো যেগুলো আছে, সাবজেক্ট কিন্তু, ঠিক আছে, সব সাবজেক্ট কিন্তু এগুলো বিষয়, রিজার্ভ সাবজেক্টগুলোকে কে দেখবে, হ্যাঁ। মানে এই পাওয়ারটা, মানে এইগুলো নিয়ে ডিসিশন, মানে এই পুলিশ বলো, ল্যান্ড রেভিনিউ বলো, ফিনান্স বলো, ঠিক আছে, বা জাস্টিস বলো, প্রিজেন্স যেগুলো থাকে, জেল থাকে যেগুলো, ওগুলো কে দেখবে, ওগুলো পাওয়ার থাকলো গভর্নর, যে আমাদের প্রভিন্সের, এই যে PROVIN, প্রভিন্সের যে গভর্নর থাকে, হ্যাঁ, আর তার যে এক্সিকিউটিভ কাউন্সিল, এরা দেখবে, এর কাছে পাওয়ারটা থাকলো। প্রভিন্সের যে স্টেটের বা লোকাল ইয়েগুলো, ছোটো ছোটো জায়গাগুলো আছে, তার গভর্নর আর তার যে এক্সিকিউটিভ কাউন্সিলটা দেখবে। আর ট্রান্সফার্ড সাবজেক্টটা কে দেখবে, ট্রান্সফার সাবজেক্টটাও গভর্নর, ঠিক আছে, স্টেটের গভর্নর, ঠিক আছে, অ্যান্ড তার ইলেক্টেড মেম্বার্স, মিনিস্টার, ঠিক আছে। তফাৎ বুঝে গেলাম তো। এই যে জিনিসটাকে ভাগ করলো, ঠিক আছে, এই যে জিনিসটাকে ভাগ করে দিল, যে একটা ট্রান্সফার লিস্ট হবে, সাবজেক্ট হবে, একটা রিজার্ভ লিস্ট হবে, এইটাকে মানে প্রভিন্সিয়ালের মধ্যে জিনিসটাকে ভাগ করে দিল, ঠিক আছে। তো এই সিস্টেমটাকে বলা হয় ডায়ার্কি, DYARCHY, ডায়ার্কি বা ডুয়েল গভর্নমেন্ট। কোশ্চেন আসতে পারে যে ডুয়েল গভর্নমেন্ট কোন অ্যাক্টে এসেছিল, ঠিক আছে। তো আমরা কী বলবো, ডুয়েল গভর্নমেন্ট কোথায় এসেছিল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট
1919 বা মন্টেগিউ ক্লেমস ফর রিফর্মসে। ঠিক আছে, এই একটা পয়েন্ট করলো। অ্যাকচুয়ালি ডায়ার্কি যে ওয়ার্ডটা গ্রিক ওয়ার্ড, ঠিক আছে, ডায়ার্কি, ঠিক আছে, ডায়ার্ক থেকে এসছে ওয়ার্ডটা, ডায়ার্ক মানে হচ্ছে ডুয়েল রুল, এটাকে মানে হচ্ছে ডুয়েল রুল, ঠিক আছে। এই একটা পয়েন্ট হয়ে গেল। এইখানে কী করলো, আর কী করলো, 2 নম্বর পয়েন্ট, এটা কোনটা করলো, হ্যাঁ 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট কী করলো, ফিচার্স কী আছে আর চেঞ্জ কী করলো এইখানে। ফার্স্ট টাইম, ঠিক আছে, আমাদের যে ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিল যেটা আছে, ঠিক আছে, উল্লেখ করে দিলাম ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিল, ঠিক আছে। ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিলটাকে না, এটাকে মানে জিনিসটাকে বলা হচ্ছে বাইক্যামেরালিজম। ঠিক আছে, এটা বাইক্যামেরালিজম জিনিসটা কি, হ্যাঁ, এটা হচ্ছে দুটো পার্ট থাকবে। মানে আগে কী ছিল, আগে তোমার ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিল ছিল, এটাকে চেঞ্জ করে কী করলো, এটাকে চেঞ্জ করে দিল বাইক্যামেরাল লেজিসলেচার। বাইক্যামেরালাইজ করে দিল 1919-এ, ঠিক আছে। ইন্ডিয়ান লেজিসলেচার থেকে বাইক্যামেরাল লেজিসলেচার, মানে দুটো পার্ট হবে, দুটো হাউস হবে, একটা হচ্ছে আপার হাউস, একটা লোয়ার হাউস, ঠিক আছে। হ্যাঁ, আপার হাউসটাকে কী বলবো, কাউন্সিল অফ স্টেট, ঠিক আছে। আর লোয়ার হাউসটা কী বলবো, লেজিসলেটিভ অ্যাসেম্বলি। ঠিক আছে। আর এদের যে কী করে এরা চুজ হবে, মানে এদের যে মেম্বার, এই বোথ হাউসের মেম্বার চোজেন বাই ডাইরেক্ট ইলেকশন, বোথ অফ দেম চুজেন বাই ডাইরেক্ট ইলেকশন, ঠিক আছে। এটা হচ্ছে বাইক্যামেরালিজম, এই জিনিসটা, ঠিক আছে। এই একটা পয়েন্ট বললো। হ্যাঁ, আর কি বললো, আগে তো ওরা তো এর আগে তখন পড়েছিলাম আমরা গভর্নমেন্ট ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1919, হ্যাঁ, মডেলে মিন্টোতে। তো মডেলে মিন্টোতে তো কমিউনাল ইলেকট্রোড নিয়ে চলে এসেছিলো, হ্যাঁ, সবাই নিজের জাতিদের লোকদেরকে ভোট দেবে, অন্যকে ভোট দিতে পারবে না, ঠিক আছে। তো এখান পর্যন্ত মানে কাদের সেপারেট কমিউনাল হয়ে গেছিলো, যেমন শিখদের হয়ে গেছিলো, শিখদের, ইন্ডিয়ান খ্রিশ্চান যারা ছিল তাদের, ঠিক আছে। আগে শুধু ছিল, হ্যাঁ, মুসলিমদের ছিল, ঠিক আছে। এবারে কার করলো, শিখদের করলো, ইন্ডিয়ান খ্রিশ্চানদের করলো, আর অ্যাংলো ইন্ডিয়ানদের করলো, অ্যান্ড ইউরোপিয়ানস, তখন তো ইউরোপিয়ানসও ছিল, সিটিজেনরা ছিল, ঠিক আছে। এদেরকেও আস্তে আস্তে সেপারেট ডিরেক্টর দিয়ে দিল, মানে শিখের কেউ যদি লোক দাঁড়ায় ভোটে, তো শিখের লোকরাই শুধু ভোট দেবে। তো এমনি করে কি ওরা এখনও, মানে যতই আমাদেরকে বলুক এখানে যে এর মাঝখানে, এই যুদ্ধের মাঝখানে যে ইন্ডিয়ান সাপোর্ট করার পরেও ওরা নিজের বেসটা ঠিক রেখেছিল, যে ডিভাইড অ্যান্ড রুল, ঠিক আছে, সবাইকে তো এমনি করেও এখনও ভাগ করছিল, ঠিক আছে। 5 নম্বর কী করলো ইম্পর্টেন্ট, ওরা লন্ডনে একটা অফিস তৈরি করলো, হ্যাঁ, অফিসটার নাম কী হচ্ছে, মানে হাই কমিশনার অফ ইন্ডিয়া, ঠিক আছে, এটাকে বলা হয়। এই পজিশনটা করলো, ঠিক আছে। হ্যাঁ, সেক্রেটারি অফ স্টেট তো ইন্ডিয়াতে বসতো, লন্ডনে একটা হাই কমিশনার ফর, দুটো তো লন্ডনে বসতো, সরি। আর সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া, সেক্রেটারি অফ স্টেট অফ ইন্ডিয়া, এও লন্ডনে বসতো আর এও লন্ডনে বসতো, ঠিক আছে। এখানে বললো শুধু তোমার ইন্ডিয়ানের কাজগুলো দেখা হবে, ঠিক আছে। এই যে আপার হাউস, একটা বলে দিচ্ছি তোমার, এই আপার হাউস লোয়ার হাউসে
কতগুলো লোক ছিল, ঠিক আছে। আপার হাউসে মানে এই বাইকান লেগেছে মানে সেন্ট্রালটাকে, সেন্ট্রাল লেভেলে যে সরকারটা আছে, ঠিক আছে, সেন্ট্রাল যে লেজিসলেচারটা আছে, ঠিক আছে, এটাকে দুভাবে ভাগ করলো, একটা আপার হাউস একটা লোয়ার হাউস, ঠিক আছে। এবার এইখানে তোমার ছিল কত 100, টোটাল এটাতে ছিল তোমার আপার হাউসে ছিল, হ্যাঁ লোয়ার হাউসে ছিল 145 জন, ঠিক আছে, আর এখানে ছিল 60 জন, ঠিক আছে। এবার এর মধ্যেও সবাই কিছুজন ইলেক্টেড হতো, সবাই ইলেক্টেড হতো না, কিছুজন ইলেক্টেড হতো, কিছুজন নমিনেটেড হতো, ঠিক আছে, কিছুজন ইলেক্টেড হতো, কিছুজন নমিনেট করতো। এবার নমিনেটের মধ্যে কিছুজন ছিল অফিসিয়াল আর কিছুজন ছিল নন অফিসিয়ালস, ঠিক আছে, এমনি করে ভাগ করা থাকতো। তো আমাদের ডেপথে যাওয়ার দরকার নেই আমাদের, ঠিক আছে। এই ইলেক্টেড যে ছিল, এই ইলেক্টেড বললাম, এই ডাইরেক্ট ইলেকশন হচ্ছে না, ইলেকশনের লোকগুলো কে থাকতো? জেনারেল লোক থাকতো, মুসলিমস থাকতো, ইউরোপিয়ানস থাকতো, ল্যান্ডলর্ডস থাকতো, ঠিক আছে, শিখ যারা থাকে শিখ থাকতো, ঠিক আছে। আর তোমার এই পাশেও সেম থাকতো, এই লোয়ার হাউসেও সেম থাকতো, ঠিক আছে। লোয়ার হাউসে জেনারেল লোক থাকতো, মুসলিম থাকতো, ইউরোপিয়ানস থাকতো, ঠিক আছে। তারপরে চেম্বার অফ কমার্স মনে আছে বলেছিলাম, ঠিক আছে, বেঙ্গল, বর্মা, তারপরে বম্বে, এইগুলো লোক থাকতো, ঠিক আছে। কিন্তু তফাৎ কি? এই আপার হাউস, একটু আগে এলাম, ঠিক আছে, এটা পরে পড়ছি লন্ডনটা, এই আপার হাউস আর লোয়ার হাউসের তফাৎটা কি? হ্যাঁ, তফাৎটা হচ্ছে ভোট সাপ্লাই, ঠিক আছে। আপার হাউস আর লোয়ার হাউসের মধ্যে হচ্ছে, এই লোয়ার হাউস যেটা আছে না, এর একটা কোয়ালিটি আছে, দেখিয়ে দিচ্ছি এখানে আমি। এটা কী কোয়ালিটিটা আছে? এটা হচ্ছে ভোট সাপ্লাই। মানে ভোট সাপ্লাই কি? ভোট কি সাপ্লাই করছে তা না, মানে সরকার, এই গভর্নমেন্ট তো প্রতি বছর কিছু না কিছু খরচা করবে, স্পেন্ডিং করবে, এক্সপেন্স আছে গভর্নমেন্টের কিছু, তাই তো। এই এক্সপেন্ডিংয়ের ওপরে মানে 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 কোনো যেমন বাজেট পেশ হলো, অ্যাগ্রি করতে পারে বা ডিসঅ্যাগ্রি করতে পারে, মানে এটা শুধু লোয়ার হাউসের আছে, অন্য আপার হাউসের নেই কিন্তু, ঠিক আছে। বাকি সব কাজ সেম, ঠিক আছে, আপার হাউসের যা কাজ লোয়ার হাউসের একই কাজ, কিন্তু এই ভোট সাপ্লাইটা পাওয়ারটা শুধু লোয়ার হাউসের আছে। মানে যদি কোনো গভর্নমেন্ট, আমি এখানে লিখে দিচ্ছি, এখানে ঠিক করে দাঁড়াও, তাহলে মনে থাকবে। এখানে এটা হচ্ছে লিখব পাওয়ার টু অ্যাগ্রি অর নট টু অ্যাগ্রি, ঠিক আছে, অন গভর্নমেন্ট স্পেন্ডিং প্রপোজালস, ঠিক আছে, মনে থাকবে। এই যে তফাৎ, এটাকে বলা হচ্ছে ভোট সাপ্লাই, ঠিক আছে। এটা তফাৎ, মানে যে খরচাগুলো হচ্ছে সব প্রতি বছর, হ্যাঁ, সে এক্সপেন্সগুলো যেগুলো ঘটছে, হ্যাঁ, যেই সব সেক্টরে হোক, যাই সেক্টরে হোক, ওটা ম্যাটার না। কিন্তু এর মাঝে লোয়ার হাউসের কাছে পাওয়ার আছে যে ওই যে বিলটা পাস করলো অ্যাগ্রি করবে না ডিসঅ্যাগ্রি করবে, ঠিক আছে। এই একটা হলো। এর পরের পয়েন্ট কি? এর পয়েন্ট যদি 6 নম্বর পয়েন্ট দেখি, তবে এই দুটো তো বললাম, এই দুটো দেখে নিলেন নতুন লন্ডন। এটা এই প্রশ্নটা আসতে পারে যে কোন ইয়েতে লন্ডনে হাই কমিশন হয়েছিল, ঠিক আছে, তখন বলবো ইন্ডিয়ান গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ঠিক আছে। 6 নম্বর পয়েন্ট কি? 6 নম্বর পয়েন্ট হলো এখানে একটা সার্ভিস কমিশন যেগুলো বলি আমরা, হ্যাঁ, সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন, সিপিএসসি আগে ছিল, ঠিক আছে, টু রিক্রুট সিভিল সার্ভেন্ট, সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন, ঠিক আছে। এটা তোমার 1926 সালে তোমার হয়েছিল, কী বলবো, এখানেই বলে দিয়েছিল করতে হবে, ঠিক আছে, এখানেই বলে দিয়েছিল করতে হবে, কিন্তু এই জিনিসটা হলো আমার ফর রিক্রুটিং সিভিল সার্ভেন্টস, ঠিক আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1990 এই জিনিসটাকে স্টেবলিশমেন্ট করেছিল, সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন, ঠিক আছে। এটা বাজেট নিয়ে একটা আসছে, যখন আমরা এটা ভোট সাপ্লাই করলাম, তো বাজেট নিয়ে থাকবে। এখানে বাজেটটাকে সেপারেট করে দিল, ঠিক আছে। মানে সরকার তো দুটো আছে, একটা স্টেট, এখনও সেন্ট্রাল, একটা স্টেট, তো সেন্ট্রাল বাজেট
সেন্ট্রাল বাজেট আর প্রভিন্সিয়াল বাজেট, এই দুটোকে অন্য করে দিল। ঠিক আছে, বুঝতে পারলে? এই একটা পয়েন্ট হলো। হ্যাঁ, এবার যে এতগুলো পয়েন্ট বললাম আমি, এর পয়েন্টে এবারে দেখতে হবে কিছু কাজ হচ্ছে কি না। হ্যাঁ, তো এবারে বললো আফটার 10 বছর, 10 বছর পর আমরা একটা বডি তৈরি করবো আমরা এখন। হ্যাঁ, এই বডিটা 10 বছর পর আমাদেরকে রিপোর্ট দেবে যে আমরা যে এতগুলো রুলস বার করলাম, এতগুলো কানুন বার করলাম, ঠিক আছে, এটা কেমন ইন্ডিয়ার সাথে মানে কোলাবোরেট কপ আপ হচ্ছে না, কপ আপ হচ্ছে না, ঠিক যাচ্ছে না, ভালো যাচ্ছে। ঠিক আছে, মানে কত, আফটার 10 ইয়ার। কমিটিটা এখনই হয়ে যাবে, কিন্তু আফটার 10 ইয়ার কমিটিটা উত্তর দেবে, রিপোর্ট দেবে, সাবমিট করবে। ঠিক আছে, তো আফটার 10 বছর মানে কত হচ্ছে, 1929। কিন্তু তা না করে 1927 সালেই চলে এলো কি, সাইমন কমিশন। এবার সাইমন কমিশন এলো, 7টা মেম্বার ছিল, খুবই সুন্দর, কিন্তু নো ইন্ডিয়ানস, মনে রাখবে, সব ব্রিটিশ লোক ছিল। চেয়ারম্যান কে ছিল, স্যার জন সাইমন। ঠিক আছে, মানে এটাকে তোমার এই যে এটা তো ওয়ান টাইপ অফ প্রিয়াম্বল আছে বলে ওয়ান টাইপ অফ সংবিধানের মতনই। ঠিক আছে, আমি ধরি যদি, তো এই সংবিধানটা, এই যে 1999, এই যে সংবিধানটা মানে ইন্ডিয়ার ওপরে কাজ করছে কি করছে না, এই রিপোর্টটা দেবে। ঠিক আছে, তো এই রিপোর্টে সাইমন গো ব্যাক বলেছিল, যেন স্লোগানটা হয়েছিল সাইমন গো ব্যাক, কেন কি কোনো লোক ইন্ডিয়ান ছিল না বলে। ঠিক আছে, বয়কট করেছিল, কিন্তু বয়কট করা সত্ত্বেও তারপরে 1930 সালে, 1930 সালে ওরা একটা রিপোর্ট সাবমিট করলো। এবার রিপোর্টে কী লেখা ছিল? হ্যাঁ, রিপোর্টে প্রথমে বলেছিল যে ডায়ারকি সিস্টেমটা পড়লাম না, এই যে এই ডায়ারকি, এই ডায়ারকি সিস্টেমটা থাকবে না। ঠিক আছে, তাহলে প্রথম পয়েন্ট কি, অ্যাবলিশন অফ ডায়ারকি। ঠিক আছে, এই একটা হলো। হ্যাঁ, 2 নম্বর কি হচ্ছে, establishment of a federation of establishment of a federation of British India and Princely State. British India and কি বললাম, প্রিন্সলি স্টেট। ঠিক আছে, মানে ফেডারেশন জিনিসটা কি, ফেডারেশনের মানে ফেডারেশনটা জিনিসটা হচ্ছে এস্টাবলিশমেন্ট অফ ফেডারেশন অফ ব্রিটিশ ইন্ডিয়ান প্রিন্সলি স্টেট, মানে হচ্ছে যে ফেডারেশন জিনিসটা হচ্ছে কোনো অনেকগুলো ছোট ছোট গ্রুপ মিলে পরে একটা বড় গ্রুপ হয়ে গেল, এ গ্রুপ অফ স্টেটস। ঠিক আছে, ছোট ছোট গ্রুপ থেকে ইয়ে করে বড় বড় একটা গ্রুপ হয়ে গেল, অর্গানাইজেশন যেটাকে বলে। ঠিক আছে, ওইটাকে বলে ফেডারেশন। এখানের মধ্যে এটা ইম্পর্ট্যান্ট আছে, কিন্তু এটা মুখস্থ করবে এটা। ঠিক আছে, আর কি আছে, আর কি বললো, কিন্তু ইয়েটা কমিউনাল ইলেক্টরটাকে ভেবেছিল বাদ দেবে, কেন কি ওটা নিয়ে প্রচণ্ড ঝামেলা হচ্ছিল। হ্যাঁ, আইএনসি মানে ইন্ডিয়ান ন্যাশনাল হ্যাপি ছিল না, কোনো পার্টি হ্যাপি ছিল না এটা নিয়ে। ঠিক আছে, তো কিন্তু এটা করলো না, এটা কন্টিনিউ করলো, কন্টিনিউশন অফ কমিউনাল ইলেক্ট্রট, কমিউনালভাবে ভোট দিতে পারবে। ঠিক আছে, এবারে এই যে
পয়েন্টগুলোকে রাখলো, সাইমন কমিশন রাখলো কোথায় রাখলো? তিনটে মনে আছে, তিনটে রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছিল। তিনটে রাউন্ড টেবিল কনফারেন্স নেওয়ার পরে ডিটেলসে পড়বো, যখন রাউন্ড পড়বো তখন করবো। এখন সময় রাখো, ব্রিটিশ গভর্নমেন্ট এই প্রপোজালগুলো আছে, ভারত সরকারকে বলবে, ভারতকে, ইন্ডিয়ানদেরকে বলবে, কোথায় বলবে? রাউন্ড টেবিল কনফারেন্স। ঠিক আছে, তিনটে রাউন্ড টেবিল হয়েছিল, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, আমরা পরে পড়বো। ঠিক আছে, এটা একটা হয়েছে। তারপরে কী করলো? তারপরে এটা হয়ে গেলো তিনটে জিনিস। আরেকটা কোশ্চেন, এই যে এখানে বললাম না সিভিল সার্ভিস নিয়ে একটা জিনিসটা বললাম, কোথায় গেল? সিভিল সার্ভিস, এই তো সিভিল সার্ভিস, এটা মনে রাখবে। সিভিল সার্ভিসে এইটা যেটা আছে না, এটা তোমার একটা লি কমিশন ছিল, লি কমিশন। ঠিক আছে, লি কমিশন বলেছিল যে সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশনে এক্সাম হওয়া উচিত। ঠিক আছে, রিক্রুটমেন্ট সিভিল সার্ভেন্টের জন্য। তারপরে এই তিনটে এখানে, এরপর তিনটে যে রাউন্ড গোল টেবিল বৈঠক হলো। ঠিক আছে, যে তিনটে যে গোল টেবিল কনফারেন্স হলো। ঠিক আছে, এবারে যে ডিসকাশনগুলো হলো, ডিসকাশনের পর কি হলো, একটা ওরা কি বলবো, আবার একটা রিপোর্ট প্রিপেয়ার করলো। হ্যাঁ, এবং সাবমিট করলো কোথায়? আগেন একটা রিপোর্ট তৈরি করলো এখানে। হ্যাঁ, রিপোর্ট তৈরি করলো। রিপোর্টটা তৈরি করে জয়েন্ট সিলেক্ট কমিশন অফ ব্রিটিশ পার্লিয়ামেন্ট। ঠিক আছে, ঠিক বুঝতে পারলে? এই যে এদের কাছে জমা করলো এবং বলল যে কমিটিতে এই যে রিকমেন্ডেশন, যে এই কমিটিটা রিকমেন্ডেশন করলো, এগুলো কিছু কিছু চেঞ্জ হয়েছে। ঠিক আছে, এই চেঞ্জগুলো এবার আমরা আস্তে আস্তে তখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 সাল করব। ঠিক আছে, এটাকে ব্লু প্রিন্ট অফ আর কনস্টিটিউশন বলা হয়। ঠিক আছে, ওইখানে দেখতে পাবো। ঠিক আছে, এই একটা সাইমন কমিশনের একটা হলো। ঠিক আছে, এরপর একটা জিনিস হলো কি, লাস্ট টপিক এরপরেই এরপরে জাস্ট একটা মনে থাকবে, যেটা হয়েছিল কমিউনাল অ্যাওয়ার্ড। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট কিন্তু দুটোই। এই একটা হলো। ঠিক আছে, এরপরে জিনিসটা বোঝা, রাউন্ড টেবিল কনফারেন্সের পর রিপোর্টটা জমা দিল। রিপোর্ট জমা দেওয়ার পর বললো দিস রিকমেন্ডেশন অফ দিস কমিটি সার্টেন কিছু কিছু চেঞ্জ নিয়ে এসছে। ঠিক আছে, এই চেঞ্জেসগুলো কখন দেখতে পারবো? হ্যাঁ, চেঞ্জটা দেখতে পারবো আমরা কবে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 সালে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট এটা, কিন্তু এটা ভালো করে পড়বো আমরা পরে ক্লাসে, একটা ক্লাস পুরো লাগবে এটা পড়তে গেলে। ঠিক আছে, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 সালে, এটা আউটকামস হলো, এটা আউটকাম এটা। ঠিক আছে, এটাকে ব্লু প্রিন্ট অফ ইন্ডিয়ান সংবিধান বলা হয়। এরপরে কী হলো একটা, 1919 চলছে, এখন 1935 আসেনি। ঠিক আছে, 1929 1927 সালে সাইমন কমিশন চলে এলো। হ্যাঁ, এরপরে কী হলো? কমিউনাল অ্যাওয়ার্ড। এটা শোনো কি এবারে, কমিউনাল অ্যাওয়ার্ড কত সালে হয়েছিল? আগস্ট 1932 সালে। ঠিক আছে, তখনকার ব্রিটিশ পিএম কে ছিল? হ্যাঁ, র্যামসে ম্যাকডোনাল্ড। ঠিক আছে, তখনকার ব্রিটিশ ছিল। এ কি বললো? এ বললো এতক্ষণ তো, এতদিন পর্যন্ত ব্রিটিশরা বলছে সব জাত নিয়ে সবাইকে ভাগ করে দাও, শিখদের অন্য কমন ইলেক্টর দিয়ে দিল, ইউরোপিয়ানদেরকে দিয়ে দিল, হ্যাঁ, হিন্দুকে অন্য করে দিল, মুসলিমকে অন্য করে দিল, তারপরে তোমার ইন্ডিয়ান খ্রিস্টানকে অন্য করে দিল, অ্যাংলো ইন্ডিয়ান যারা আছে তাদেরকে অন্য করে দিল। এবার কি বলছে? এবার বলছে এরা কি বলবো, যারা মাইনরিটিস আছে, মাইনরিটিস বলতে যেমন কোনটাকে বলবো, এসসি ধরো, শিডিউল কাস্ট, এসটি না এসসিদেরকেও ইয়ে করে দেওয়া হোক,
আমরা তো দিতাম, আমরা তো মুসলিমদের ছিল, শিখদের ছিল, ইন্ডিয়ান খ্রিস্টানদের ছিল, অ্যাংলো ইন্ডিয়ানদের ছিল, ইউরোপিয়ানদের ছিল, কিন্তু এটাকে ছাড়িয়ে পরে ওরা এসসি ক্যাটাগরির যে আছে লোকগুলোকে তাদেরকেও বললো কমিউনাল ইলেক্টর দিয়ে দেবো। তো ওরা এসসির লোক যদি দাঁড়ায় এসসিটা দেবে, তাহলে এটা বেশি করছিল এবারে। জিনিসটা বুঝতে পারলো তো? এটাকে ওরা হিন্দুকে ভাগ করার জন্য করছিল। হিন্দু মুসলিম তো আগে ভাগ করে দিল বদমাশি বুদ্ধি করে, এবারে বলে হিন্দুর মধ্যে ওরা আরও ভাগ করবে, এটাই ওদের প্ল্যান ছিল। কিন্তু এখানে কি গান্ধীজি উঠে দাঁড়ালো? মহাত্মা গান্ধীজি উঠে দাঁড়ালো, ঠিক আছে। এই মনে জিনিসটা কষ্ট পেলো, কী করলো, মনে কষ্ট পেয়ে বললো এইসব হবে না, আমি ঝামেলা করলো, ওকে জেল পাঠিয়ে দিল, ঠিক আছে। জেল পাঠিয়ে দিল ঝামেলা করতে, যে গান্ধী কোথায় জেলে ছিল তখন? গান্ধীজি পুনাতে, ইয়ারবাদা জেল, মনে রাখবে, ইয়ারবাদা জেলে করে দিল। ওইখানে কী করে দিল, ওই ফার্স্ট আনটু ডেট, ঠিক আছে, উপোস হয়ে থাকবো যতক্ষণ না মরে যাচ্ছি আমি। ঠিক আছে, এটা দেখে তো ব্রিটিশদের মাথা খারাপ হয়ে গেল যে গান্ধীজি যদি জেলে কিছু হয়ে যায় তাহলে আমাদেরকে ছিঁড়ে খাবে। তখন কি করলো, যে আমাদের ঝামেলা হয়ে আস্তে আস্তে শান্ত করতে করতে আমাদের যে কংগ্রেস আছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ঠিক আছে, এবং এই পাশে আছে বি আর আম্বেদকর, ঠিক আছে। এই বি আর আম্বেদকর কেন? কি হি ওয়াজ দ্য লিডার অফ ডিপ্রেসড ক্লাসেস, যে নিচু নিচু শ্রেণীরা ছিল তাদের লিডার ছিল। ঠিক আছে, এটা হলো। কিন্তু এই যে এটাকেই বলা হয় পুনা প্যাক্ট। পুনাতে হয়েছিল বলে পুনা প্যাক্ট হলো। তো এখানে কি বলেছিল, এই পয়েন্টটার, এই পুনা প্যাক্টের এটা কি আমি লিখে দিচ্ছি এখানে, ঠিক আছে। পুনা প্যাক্টে বলেছিল যে হিন্দু মানে জয়েন্ট ইলেক্টোরেট থাকবে, হিন্দুটাকে জয়েন্ট ভাঙা হচ্ছে না। রিটেন্ড লিখে দিই, it retained the Hindu joint electorate, ঠিক আছে, and gave reserved seats to the depressed classes, ঠিক আছে। ও ঠিক আছে, হিন্দুকে আমরা বিয়ে করবো না, ভাঙেন ডিপ্রেস ক্লাসেসের জন্য, কোনো এসসি ডিপ্রেস ক্লাসের জন্য আমি যে এসসি বললাম, ঠিক আছে, এদের জন্য সিট রিজার্ভ করতে হবে, ঠিক আছে, এটা বললো। তো এটা কী করলো, এটা ব্রিটিশ গভর্নমেন্ট পুনা প্যাক্টটাকে ইয়ে করলো, অ্যাকসেপ্ট করে নিল, ঠিক আছে। মানে কি, যে ওরা যে বলছিল যে এটা একটা ওদেরকে সেপারেট ইলেকট্রোড দেওয়া হবে, ওদের ভোট ওদের সব একাই অন্য অন্যভাবে হবে যেমন বাকি হচ্ছিল, ওইটা মানা করে দিল, এটা হবে না, ঠিক আছে। এরপরে তাহলে আগেরটা কী হলো, এই সব চেঞ্জগুলো হতে 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 আগের যেমন সাইমন কমিশন চেঞ্জ হলো, এতে চেঞ্জ হলো, এই করতে করতে এরপর এই সবগুলো রেজাল্ট, এই এত কিছু যে এতদিন থেকে হলো, ঠিক আছে। আগে অনেকগুলো কাউন্সিল অ্যাক্ট পড়লাম, এতগুলো কাউন্সিল অ্যাক্ট ছিল, তারপর ইন্ডিয়ান গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1919 পড়লাম, তারপর সাইমন কমিশন পড়লাম, কমনওয়েলথ অ্যাওয়ার্ড পড়লাম, ঠিক আছে। সবগুলো রেজাল্ট কী আসছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এ। এটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করবো। এটাকেই বলা হয় ব্লু প্রিন্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ঠিক আছে। মানে কি এইসব চেঞ্জগুলো যে হলো, এইসব চেঞ্জগুলো যে হচ্ছে তখন থেকে, এই চেঞ্জটা হলো এখানে, ঠিক আছে। তারপরে এইখানে যে এইগুলো বললো হবে না, উল্টে দিল, মানে ফার্স্ট আনটু ডেথ করলো বলে, ঠিক আছে। তারপরে এই জয়েন্ট সিলেক্ট কমিটি, যতগুলো আছে চেঞ্জ হলো আস্তে আস্তে, মানে 1919 সালে যতগুলো চেঞ্জ হলো, এই চেঞ্জগুলো আমরা কোথায় দেখতে পারবো, আমরা এইখানে দেখতে পারবো, এই জায়গাটাতে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1955, ঠিক আছে। আজকের ক্লাস এইটুকুই, থ্যাংক ইউ।